বাংলাদেশের নবগঠিত নির্বাচন কমিশনের নেতৃত্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এবং সে কারণেই তাদের নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিটির যৌক্তিকতা আরও দৃঢ় হয়েছে। বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের পর আবারও আলোচনায় চলে এসেছে নির্বাচনকালীন সরকারের প্রসঙ্গটি। 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের এক দফা এক দাবিতে আন্দোলনরত বিএনপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে যোগ দিয়ে তাদের পছন্দমতো মন্ত্রণালয় বেছে নেওয়ার আহ্বান জানালেও সে সরকারে যোগ না দিয়ে নির্বাচন প্রতিহতের সিদ্ধান্তে অটল থাকে বিএনপি। তবে ওই নির্বাচনের এক বছর বাদে 2015 সালের প্রথম 3 মাস তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার নির্বাচন অনুষ্ঠানের দাবিতে লাগাতার আন্দোলনে থাকার পর ওই বছর জুলাইয়ে বিএনপি প্রধান খালেদা জিয়া প্রথম তত্ত্বাবধায়ক সরকারের দাবি উচ্চারণ না করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কথা বলেন। এরপর থেকে আর কখনোই বিএনপির কোনো পর্যায় থেকে তত্ত্বাবধায়কের দাবি উচ্চারিত হয়নি। সর্বশেষ গত 18 নভেম্বর খালেদা জিয়া যথাসময়ে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা তুলে ধরার কথা বলেছেন। আওয়ামী লীগ সংবিধানের বাইরে কোনো কাঠামোতে গিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করবে না, এটা বারবার পরিষ্কার করে আসার পাশাপাশি রাষ্ট্রপতির সাথে সংলাপে গিয়ে নির্বাচনকালীন সময়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন পরিচালনার জন্য আবশ্যকীয় সকল সংস্থা ও প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ন্যস্ত করা ও নির্বাচনকালীন সরকারের কর্মপরিধি কেবলমাত্র রুটিন কার্যাবলীর মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলে এলেও এবারেও সর্বদলীয় সরকারের প্রস্তাব তারা দেবে কিনা বা দিলেও কিভাবে সংসদের বাইরে থাকা বিএনপি তার অংশীদার হবে সেসব এখনো পরিষ্কার নয়। ইসি গঠনের পর নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার এই কি তবে যথাসময়? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন দুজন সিনিয়র আইনজীবী। আছেন বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সম রেজাউল করিম এবং আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন। স্বাগত সম রেজাউল করিম আপনাকে দিয়ে শুরু করে একটা খুব দ্রুত একটা বিরতিতে যাব যাতে মাহবুবউদ্দিন খোকনকেও আমরা আলোচনায় নিয়ে নিতে পারি। অ্যাডভোকেট সম রেজাউল করিম, আপনি যদি একটু আমাদের সবাইকেই মনে করিয়ে দেন যে নির্বাচনকালীন সরকার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বটে গত কিছুদিন ধরে এবং খালেদা জিয়া যেমনটা আমি বলেছেন যে একটি রূপরেখা দেবেন নির্বাচনকালীন সহায়ক সরকারের, কিন্তু সংবিধানের মধ্য থেকে আসলে কিরকম নির্বাচনকালীন সরকারের সুযোগ আছে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান, এই সংবিধানে নির্বাচনকালীন সরকার নামে কোনো ব্যবস্থা নেই। নির্ধারিত সময়ে পার্লামেন্ট নির্বাচনের পূর্বে পার্লামেন্টকে বিলুপ্ত ঘোষণা করার বা ভেঙে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অনুরোধ করতে পারেন। রাষ্ট্রপতি এই সিদ্ধান্তটাকে পার্লামেন্টের যারা মেজরিটি তাদের অনুরোধটাকে গ্রহণ করে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পাশাপাশি যিনি প্রধানমন্ত্রী আছেন তাকে দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য বলেন। এটাই হয় বোঝানো হয় যে এটাই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা। সেই সরকার ব্যবস্থাটাও কিন্তু ডিপেন্ড করবে যিনি প্রধানমন্ত্রী তিনি কিভাবে ক্যাবিনেট নিয়ে প্রসিড করবেন। সেই ক্ষেত্রে আমাদের সংবিধানের কোথাও কথা বলা হয়নি যে নির্বাচনকালীন সময়ের যে সরকারটা থাকবে তার রূপরেখা পূর্বের যে সরকার ছিল ওর থেকে আলাদা কিছু হবে। মানে একটা নতুন করে গতবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনটা করেছিলেন যে একটি নতুন করে একটি মন্ত্রিসভা গঠন করেছিলেন এবং ছোট আকারে, এগুলোর কোনো প্রয়োজন নাই। আমি বলছি যে সংবিধানে কোথাও এইরকম কোনো বিধান নাই যে ক্যাবিনেট নিয়ে উনি প্রসিড করেছিলেন নির্বাচনকালীন সময়ে সরকারের চেহারা বা চরিত্র পরিবেশ আলাদা কিছু করতে হবে, এমন কথা নয়। এটা ডিপেন্ড করে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিভাবে ওই সময়ের জন্য একটি ক্যাবিনেট ফর্ম করবেন। তাতে তিনি সদস্য সংখ্যা সাধারণত প্র্যাকটিসটা হচ্ছে সদস্য সংখ্যা ক্যাবিনেটের কমিয়ে আনা হয় এবং যাদের নিয়ে কোনো বিতর্ক বা যারা রাজনৈতিকভাবে অনেক বেশি ব্যস্ত থাকবেন তারা ওই সময় ক্যাবিনেটের সদস্য থাকেন না। এটা সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রীর ইচ্ছা চিন্তা চেতনার উপর নির্ভর করে। সংবিধান আলাদাভাবে কোনো ব্যবস্থা করেন নাই। এই জন্য বিগত নির্বাচনের সময় মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটা দিয়েছিলেন তখন কিন্তু আন্দোলন মুখের একটা অবস্থা, অনেকের দাবি ছিল যারা সংসদে আছে তাদের সকলকে নিয়ে নির্বাচনকালীন একটা সহায়ক সরকার গঠন করা যায়। এই চিন্তাটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সময় ভেবেছিলেন সেই চিন্তা চেতনাটা যে যথার্থ ছিল এটা বিএনপি তখন বুঝতে পারেনি। তখন তারা বললেন না ওই সহায়ক না, বাতিল হয়ে যাওয়া তত্ত্বাবধায়ক সরকারকে পুনরুজ্জীবিত করতে হবে। অর্থাৎ যে ব্যবস্থা সর্বোচ্চ আদালতের রায়ে
বাতিল হয়ে গেছে, যেটা সংবিধানের সঙ্গে পার্লামেন্ট নতুন করে সংযোজন করার কোনো সুযোগ নাই, ওনারা সেটাকে আবার রেস্টোর করতে চাইলেন সর্বোচ্চ আদালতের রায় হয়ে যাওয়ার পরেও। এটা ছিল অবাস্তবতা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দূরদৃষ্টি নিয়ে তখন তাদেরকে কিভাবে নির্বাচনকালীন সরকারের সহায়তায় সংযুক্ত করা যায়, তাদের কজন ক্যাবিনেটে আসবেন, কি কি পোস্ট চান, কোন মন্ত্রণালয় চান, উদারতা তিনি দেখিয়েছিলেন। তখন সেটা বিএনপি বোঝা নাই। এখন বিএনপি বুঝছেন যে ওই সময় শেখ হাসিনা যথার্থ বলেছিলেন। কিন্তু এরও তো কোনো সাংবিধানিক কাঠামো নাই, মানে এটা তো প্রধানমন্ত্রী, আপনি বারবার বলছেন, মানে প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন। এটাও কি ওই যে আমরা নির্বাচন কমিশন গঠনের সময় বারবার বলছিলাম যে প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতি রেখে আসলে রাষ্ট্রপতির কাজ করবার সুযোগও কত সীমিত, এই ক্ষেত্রেও কি তাই? মানে এটার উপর এখানে কিন্তু একটা পার্থক্য আছে। জি, রাষ্ট্রপতি ইলেকশন কমিশন কিভাবে গঠন করবেন সেই ক্ষেত্রে কিন্তু কোথাও এক্সপ্রেস প্রভিশনে বলা হয়নি প্রধানমন্ত্রী যেভাবে বলবেন সেভাবে তিনি গঠন করবেন। কনস্টিটিউশনাল আর্টিকেলে কিন্তু রাষ্ট্রপতিকে ইন্ডিপেন্ডেন্ট অথরিটি দেওয়া হয়েছে। কিন্তু সরকার গঠনের ক্ষেত্রে সংসদীয় সরকার ব্যবস্থায় কিন্তু ক্যাবিনেট কিভাবে ফর্মড হবে এই ক্ষমতা কিন্তু প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। ওই ক্ষেত্রে প্রধানমন্ত্রী ধরুন আজকে যারা সংসদের ভিতরে আছেন তাদেরকে ক্যাবিনেটে নিতে পারেন, এর বাইরেও অনেক সময় কিন্তু টেকনোক্র্যাট মিনিস্টার হিসাবে সংসদের বাইরের থেকেও যদি কাউকে তিনি নিতে মনে করেন যে এদের নেওয়ার প্রয়োজন, সেটা তিনি নিতে পারেন। তার মানে প্রধানমন্ত্রী এক্ষেত্রে নির্বাচনকালীন অথবা নির্বাচন কালীন নয়, যে কোনো মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কথাটি শেষ কথা, এমনটা বলছেন আপনি। এটাই সংবিধান, এটাই সংবিধান। আমরা এখানে একটা বিরতি নেই, মাহবুবউদ্দিন খোকন যানজট ঠেলে পৌঁছে গেছেন, তাকে নিয়ে ফিরবো একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আমরা আলোচনা করছিলাম নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে এবং আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন, আগে ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স ক্যাম্প কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সমর রেজাউল করিম। এম মাহবুবউদ্দিন খোকন, আমি বার কাউন্সিল আমি আছি। আচ্ছা, নিশ্চয়ই আমি প্রশ্নটি শুরু করেছিলাম যে ওই প্রসঙ্গে যে বিএনপি মহাসচিব যখন নির্বাচন কমিশন নিয়ে প্রতিক্রিয়া দিলেন, তিনি বললেন যে এই নির্বাচন কমিশনের অধীনে আপনারা মনে করেন না যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব, এবং সে জায়গা থেকেই আসলে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবির যৌক্তিকতাটি আরো দৃঢ় হয়েছে। যে রূপরেখাটি গত 18 নভেম্বর বেগম খালেদা জিয়া নির্বাচন কমিশনের রূপরেখা দেওয়ার সময় বলেছেন যথাসময়ে দেবেন, এই রূপরেখাটি দেওয়ার ক্ষেত্রে মানে কি ধরনের নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা বিএনপি ভাবছে? এটা কি দলীয় ফোরামে আলাপ হচ্ছে কিনা, এবং কবে নাগাদ এই রূপরেখাটি মানে আমাদের সামনে আসতে পারে? ধন্যবাদ। আপনি নিশ্চয় মনে আছে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সাংবাদিক সম্মেলনে নির্বাচন সম্পর্কে উনি নিরপেক্ষ এবং একটা বিতর্কের বাইরে একটা নির্বাচন কমিশনের কথা বলেছেন। পাশাপাশি শুধু নির্বাচন কমিশন নয়, এই নির্বাচন কমিশন সহায়তা করার জন্য নির্বাচনকালীন একটা সহায়তা সরকার শেষে বলেছিলেন। সেটাই এখন এর মধ্যে আপনারা দেখেছেন, জাতি দেখেছে যে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করে ফেলেছেন। উনি একটা সার্চ কমিটি করেছেন। সার্চ কমিটি যদি সংবিধানে নাই, যেহেতু সংবিধানে নাই, আমরা ব্যর্থ হয়েছে, রাজনীতিবিদরা, সুশীল সমাজ ব্যর্থ হয়েছে, দেশবাসী ব্যর্থ হয়েছে, 16 কোটি মানুষ ব্যর্থ হয়েছে। 45 বছরও সংবিধানের যে আইনের কথা বলা আছে নির্বাচন কমিশন নিয়োগের, সেই আইন করতে ব্যর্থ হয়েছি। বড় বড় সবাই কথা বলতেছি, আমরা কিন্তু ব্যর্থ হয়েছি। তার ধরুন একটা সবার সঙ্গে গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন গঠন করার জন্য, খুঁজে বের করার জন্য সার্চ কমিটি, এটা খুঁজে বের করার কমিটি বের করলেন, মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ করলেন। প্রথমে এই নিয়োগ নিয়েও কিন্তু বিতর্ক ছিল। তারপর দুজন বিচারপতির নাম, যেহেতু আপিলের একজন বিচারপতি, হাইকোর্টের বিচারপতি ছিলেন, মাননীয় বিচারপতি ছিলেন, একটা আস্থা ছিল দেশবাসীর। কিন্তু ওনারা কি দিলেন সেটা জাতি জানতো না। ওনারা সার্চ কমিটি কি দিলেন, কি প্রস্তাব দিলেন জাতি জানলো না। কিন্তু ওই যে 10 জনের নাম আপনি দেখেছেন, ওনারা প্রকাশ করেছে। ওনারা জি 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 ওনারা প্রকাশ করেন নাই। ওনারা বঙ্গভবনে গিয়েছে, মন্ত্রিপরিষদ সচিব প্রকাশ করেছে। হ্যাঁ, মন্ত্রিপরিষদ, উনি সার্চ কমিটি প্রকাশ করে নাই। মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটি করছে, মন্ত্রিপরিষদ সচিব উনি সাহায্য করার জন্য বলছে, ছাত্রী সাহায্য করার জন্য। সে ডিসকাস করবে কেন? সার্চ কমিটির প্রধান সভাপতি যিনি, চেয়ারম্যান যিনি ছিলেন, তিনি প্রকাশ করার কথা। ওরা কিন্তু করে নাই। তাদের মধ্যে বিতর্ক ছিল, কেউ বলছে করা উচিত, কেউ বলছে করা উচিত না। যাই হোক, পরবর্তী মহামান্য রাষ্ট্রপতির কাছে দিলেন, 1 ঘন্টার মধ্যে উনি এটা 5 জন নাম ঘোষণা করে দিলেন। তো এটা কি হলো? বানালেন কাকে? এমন এক ব্যক্তিকে বানালেন যিনি
এটা পোর খাওয়া মানুষ, ডেপুটি সেক্রেটারি হিসাবে ফোর্স রিটায়ারমেন্টে গিয়েছেন। তারপর উনি ট্রাইব্যুনালে মামলা করেছেন। সে মামলা আওয়ামী লীগ সরকার আসার পর সেই মামলায় জিতেছেন। সরকার আপিল করে নাই। ডিপার্টমেন্ট প্রসিডিং হইতে পারে, দুর্নীতির কারণে হইতে পারে, শৃঙ্খলা বিধি ভঙ্গ করছে সে হইতে পারে, কত কারণ হইতে পারে, আপিল করে নাই। সরকার একটা গ্রেস তাকে দিয়েছে। পরবর্তীতে তাকে জয়েন করে একসঙ্গে যে ডেপুটি জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি হিসাবে বাইশ তাড়াতাড়ি প্রমোশন দিয়ে তাকে রিটায়ারমেন্ট করে দিল। তার তো কোনো অভিজ্ঞতাই নেই। ইভেন যদি ব্যুরোক্রেট হিসাবে তার ডেপুটি সেক্রেটারির পরে তার কোনো অভিজ্ঞতা নাই। এক। দুই হলো যে আমি অন্য একটা টক শোতে সেদিন বলছিলাম যে আফজাল সাহেব ছিলেন আওয়ামী লীগের, আরেক ইয়েতে ছিলেন, যে উনি আওয়ামী লীগ করতেন। আওয়ামী লীগ 2008 সালে আওয়ামী লীগের নির্বাচনের সমন্বয়কার ছিল এবং সমন্বয় করছেন পটুয়াখালীতে এবং কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয় করছেন এই আফজাল এই হুদা সাহেব। মাহবুবউদ্দিন, আমি যদি বিএনপি মহাসচিবের প্রতিক্রিয়াটি ধরি, তাহলে উনি শেষ করছেন এমন একটি নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকার গঠনের প্রয়োজনীয়তা বিষয়ে আমাদের প্রস্তাবের যৌক্তিকতা আরো দৃঢ় হয়েছে। এর মানে কি বিএনপি এই নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করছে? তা তো নয়। আমি শেষ করি। বিএনপি আমি ওনার সম্বন্ধে ওনার ডায়াগনোসিসটা আমি বলি না একটু ভাই, আপনার সিসি সাহেবের ডায়াগনোসিসটা বলি। এই ডায়াগনোসিস করে লাভ কি যদি এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যেতে হয়? লাভ আছে অনেক। শুনেন, আবাহনী খেলা হচ্ছে, মোহামেডান খেলা হচ্ছে। আবাহনী চাইছে তাদের নিজস্ব রেগুলার আম্পায়ার দিয়ে সে খেলা পরিচালনা করতে, এবং তাইলে কি হলো, তারা আউট হলে আউট দিবে না, গোল হলে গোল দিবে না। এই তো নাকি আম্পায়ার মাস্ট বি নিউট্রাল ওয়ান। খেলায় নামবেন না এমন কোন ইঙ্গিত তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাই নেই। আমি বলছি আপনাকে, আমি তথ্য দিচ্ছি, ওনার কাছে তথ্য আছে, হয়তো উনি অন্য কথা বলেছেন, আমি আর কথা বলছি। উনি এগুলোও বলেছেন। হ্যাঁ, উনি বলেছেন। ওনার হলো আপনার এখন কি হলো, খেলা আবাহনী মোহামেডানের খেলা, মোহামেডানের যে রেগুলার আম্পায়ার তারা এনে দিলেন এক পক্ষের। এটা হয়? তাহলে খেলাটা কিভাবে হবে বলেন? নিরপেক্ষ হবে? এখন আওয়ামী লীগ বিএনপির এখানে মূল দুটা দল, এখন আওয়ামী লীগ চাচ্ছে তাদেরকে আম্পায়ার বানাইবা, খেলা ইনস্টিটিউশনের খেলা হবে। আওয়ামী লীগ ফাউল করলো ফাউল হয়নি, আর অন্যরা ফাউল না করলো ফাউল হচ্ছে। এই তো হবে। হোয়াট হি ওয়াজ, লুক, উনি তার প্রথম আলোয় সাক্ষাৎ দিয়েছেন। প্রথম বলেছেন উনি আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। আবার পরোক্ষ উনি বলেছেন যে উনি এফিলিয়েটেড ছাত্র সংসদের উনি ছাত্রলীগ থেকে মনোনীত নাট্য সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। ইনকনসিস্টেন্ট মানে এই স্টেটমেন্টে প্রথম আলো যারা সাক্ষাৎকারটা পড়েছে সেখানে এগুলো নিয়ে আমরা নট অনলি দ্যাট লোক উনি এরকম একজন আপনার ভাষায় আমি এই ফটোটা নির্বাচনকালীন গত নির্বাচনের সময় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার একসঙ্গে ফটো তোলা। এটা নির্বাচনের আগের, অনেক ওই এখন না, অনেক আগে থেকে পেয়েছেন। জি, অনেক আগে। আমি শেষ করি। এই ভদ্রলোক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এই লম্বা ভদ্রলোক দেখেন, উনি কিন্তু 2008 সালে বা 14 সালে নির্বাচন তার সঙ্গে ছিলেন। এই ফটো। আবার সিসি হওয়ার পর, নির্বাচিত হওয়ার পর ওই ভদ্রলোক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাকে মিষ্টি খাওয়াচ্ছেন। এটা রিসেন্ট ফটো। প্রমাণ লাগবে উনি আওয়ামী লীগ করেন। এই লোক কেন আম্পায়ার হবে? এই আম্পায়ারের অধীনে খেলা কি নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকার গঠনের প্রয়োজনীয়তা বিষয়ে সেটা পরে আসবে। This person has to resign. He is not impartial. এটা কি আপনাদের দলীয় অবস্থান না এটা আপনার ব্যক্তিগত মত? ডেফিনেটলি দলীয় অবস্থান। এটা আমার ব্যক্তিগত মত, দলীয় অবস্থান এটা। জাতীয় চায় এত বিতর্কিত ব্যক্তি নির্বাচন পরিচালনা করতে পারে না। আম্পায়ার শুড বি নিউট্রাল অলথ্রো হি ওয়াজ এ পার্টি ম্যান। সে বললাম না আবাহনী মোহামেডানের খেলা, সে এক পক্ষের, সে আরেক পক্ষের তো ফাউল দিবে না, ফাউল করলে ফাউল দিবে না, বুঝছেন? আপনাদের যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, আপনি প্রথম নন যিনি পদত্যাগের কথা বলছেন। মানে অনেকেই বলেছেন যে তার নিজে নিজে সরে যাওয়া উচিত ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আপনারা সরে যাওয়ার কথা বললেন না। সরকার অবশ্যই করতে হবে। কেন? নিশ্চয় আমার বন্ধু বলবেন যে সংবিধানে নাই। উনি শুধু তাই বলেননি, উনি বলেছেন যে নির্বাচনকালীন অথবা নির্বাচন ছাড়া যে কোনো সময়ে মন্ত্রিসভা কেমন হবে তার পুরো দায়িত্ব সংবিধানে প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা 91 সালে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দেওয়া ছিল, কিন্তু জাতীয় প্রয়োজনে ডক্টরিন নেসেসিটিতে সব দল মিলে, বিএনপি, আওয়ামী লীগ সবাই মিলে, জামাত মিলে, জাতীয় পার্টি সবাই মিলে
তখন কিন্তু শাহাবুদ্দিন সাহেবকে কেয়ারটেকার প্রদান করা হয়েছিল। সংবিধানে ছিল এটা, জাতীয় প্রয়োজনে করেছে। যা সম্পর্কে জাতি যা চায় তাই করতে হবে। এই সংবিধান জাতির জন্য, মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়। 96 সালে 95 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, এই কনস্টিটিউশনে ছিল, মোটেও ছিল না। আওয়ামী লীগের দাবি ছিল, জামাত ইসলামের দাবি ছিল, জাতীয় পার্টির দাবি ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী একটা স্লোগান দিতেন, আওয়ামী লীগ স্লোগান দিয়ে মনে পড়ে আপনার নিশ্চয়ই, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এই জন্য কেয়ারটেকার সরকার দরকার, নিরপেক্ষ সরকার দরকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি মনে করছে বেশিরভাগ জনগণ চায় নিরপেক্ষ নির্বাচন, নিরপেক্ষ সরকার, এবং মাত্র 15 দিনের পার্লামেন্টে, 15 পার্লামেন্টে যদি সে পার্লামেন্টে একটাই আইনে পাশ করে সংবিধান সংশোধন করেছিল, কেয়ার গভর্নমেন্ট এনেছিল। আজকে কি আসলো? ও আদালত দোয়া দিচ্ছেন আপনি, আদালত দোয়া দিচ্ছেন আপনি জাতীয় প্রয়োজনে আবার সংশোধন, প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে। এবং বলবেন কি হবে, সংবিধানে নাই। আওয়ামী লীগ 95-96 সালে যেভাবে দাবি আদায় করেছিল, একইভাবে আমরা দাবি আদায় করবো। জি, একই কাজে দাবি আদায় করবো। জি, ব্যারিস্টার মাহবুবুদ্দিন, আপনার কাছে কারণ জনগণ এই জিনিসটি পরিষ্কার হতে চাইছি, বিএনপির আছে। যুগ্ম মহাসচিব হিসেবে আপনার কাছে আমি এই জিনিসটি পরিষ্কার হতে চাইছি যে আপনি পদত্যাগের কথা বললেন সিইসির, এবং বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় বলছেন যে তার সরে দাঁড়ানো উচিত, তার পদত্যাগ করা উচিত। এখন আপনারা কি মনে করেন, আগে বেগম খালেদা জিয়া 18 নভেম্বর যেটা বলেছিলেন যে ইসি গঠনের পর যথাসময়ে নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব দেওয়া হবে, রূপরেখা দেওয়া হবে, এবং ইসি গঠনের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে যেটা বলেছেন যে এমন একটি নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সহায়ক গঠনের প্রয়োজনীয়তার বিষয়ে যৌক্তিকতা দৃঢ় হচ্ছে। ইসি গঠন কি শেষ, না ইসি নিয়ে আলাপ আরো চলবে? বিএনপি দুইটাই শুনেন, এটা কিন্তু দুইটা পৃথক জিনিস না, একটার সঙ্গে আরেকটা অঙ্গাঙ্গি জড়িত। দুইটাই নির্বাচনকালীন ব্যাপার। একটা হলো নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে, আর নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হবে, নির্বাচন কমিশন সহায়তা করবে। এই দুইটাই দরকার। কিন্তু এখন একটা তারকে বিতর্ক আনছে, একটা তারা বিতর্কিত ব্যক্তিদেরকে নিয়ে আসছে, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনকে। এখন আমরা দুইটা নিয়ে আমাদের বক্তব্য থাকবে, দুইটা নিয়ে জনগণের কাছে আমরা যাব, দুইটা নিয়ে জনমত সৃষ্টির চেষ্টা করব, এবং আমরা আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ জনগণ আমাদের বক্তব্য গ্রহণ করবে এবং সরকারকে বাধ্য করবে। আওয়ামী লীগ যে কায়দায়, আবার বলছি, আওয়ামী লীগ যে কায়দায় 95-96 সালে দাবি আদায় করেছিল, ইনশাআল্লাহ একইভাবে আমরা সব দাবি আদায় করব। মানে আন্দোলনে আপনারা আবার রাজপথের আন্দোলনের কথা বলছেন নিশ্চয়ই, কিন্তু আমি নির্বাচনকারী নিরপেক্ষ সহায়ক সরকার কেমন ভাবছেন আপনারা, সে বিষয়টি নিয়েও আমি আসবো আপনার কাছে। অ্যাডভোকেট সমর রেজাউল করিম, মানে যে জায়গা থেকে আজকের আলোচনা আসলে শুরু হয়েছিল যে নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের কথা আলোচনায় আসছে, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাও সেটাই প্রতিক্রিয়ায় মনে হয়েছিল, কিন্তু আসলে তো ইসি গঠন নিয়ে এই আলোচনা শেষ হয়নি। দেখুন, আলোচনা চালাতে চাইলে সবসময় আলোচনা চালানো যাবে এবং সবকিছুর বিতর্ক সৃষ্টি করা যাবে। কোনো কিছুই কিন্তু অ্যাবসলিউট না, সবকিছুর বিতর্ক ইচ্ছা করলে নিয়ে আসা যায়। এক ভদ্রলোক আমাকে বলছিল বিল ক্লিন্টন আমার আত্মীয় হয়। আমি বললাম তুমি বাঙালি, বিল ক্লিন্টন আত্মীয় হয় কিভাবে? আদম হাওয়ার থেকে আসছি না, পরিচয় দিলে কে না কার আত্মীয় হয়। বিএনপি খুঁজে পেয়েছে সিইসি কে, উনি কোন আমলে একটা হল কমিটির ছাত্র সংসদের নাট্য সম্পাদক ছিল, সেইটার থেকে আওয়ামী লীগের কানেকশন খুঁজে পেয়েছে। আর আমার বন্ধু বারবার বলে, ছাত্রলীগ সেই সময় তো ছাত্র দল ছিল না ভাই, করার সুযোগ ছিল না। আর করা যেত এনএসএফ, তো এনএসএফ করার মতো অবস্থা তো বাঙালি ছাত্র ইউনিয়ন করা না করা, ছাত্রলীগ করাটা অপরাধ? অপরাধ না। ছাত্রলীগ করার ভিতর থেকে বাংলাদেশ এসেছে, আওয়ামী লীগ করার ভিতর থেকে বাংলাদেশ এসেছে। ওইটা না করার জন্য যদি কেউ চিন্তা ভাবনা পোষণ করেন, তাহলে তো মুসলিম লীগের ফ্রন্ট ছিল এনএসএফ, ওইটা করাকেই তারা সাপোর্ট করতে পারেন, এছাড়া আর কিছু না। দ্বিতীয়টা হলো, আমার বন্ধু বললেন যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, টুইস্ট করে কথা, ইউনিয়ন কমিটির না ওয়ার্ড কমিটির, এটা বলেন জেলা কমিটি, ভাবটা জানো আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির না, আওয়ামী লীগের সাংগঠনিক পটুয়াখালী জেলা কমিটি। আপনি নেন, শোনেন, পটুয়াখালী জেলা কমিটি নির্বাচিত মেয়র, এলাকার নির্বাচিত মেয়রের পলিটিক্যাল আইডেন্টিটি থাকতে পারে, তিনি যদি তার এলাকার কোনো ব্যক্তিকে সাংগঠনিক সম্পাদক আছে। ভাই শেষ করতে দেন না ভাই, আপনি অনেক কথা বলছেন, জোরে জোরে কথা বললে অর্থ পাল্টে যায় না। এলাকার মেয়র তার পলিটিক্যাল আইডেন্টিটি থাকতে পারে, তিনি যদি কাউকে ফুল দেন বা তার কারশিক্য দাঁড়ান। আমি তো মাহমুদ্দিন খোকনের সঙ্গে আমার অনেক ছবি আছে, ডাজ ইট মিন যে আমার দলে উনি যোগদান করছেন বা ওনার দলে আমি যোগদান করছি?
এটা অবশ্যই না। না, কিন্তু- দ্বিতীয় কথা আমি শেষ কিন্তু করি। মানে ওনাদের যেটা মূল আপত্তি, মানে ওনাদের সময় ওএসডি হওয়া, মানে এই নিয়ে অনেক শোনো, আলোচনা শোনো, হয়ে ওনাদের গেল। সময় OSD ওনাদের সময় ওএসডি হওয়া, আওয়ামী লীগের লোকজনের সাথে হৃদ্যতার সম্পর্ক, মানে এলাকার আওয়ামী লীগের লোকজনের সাথে এরকম লোকই আপনারা তার খুঁজে ভাই বের আওয়ামী করলেন লীগের কেন? নেতা? না, আপনারা মানে আওয়ামী লীগ আমাদের খুঁজে বের করলেন সময় কেন? ওনাদের সময়ের গুরুত্বপূর্ণ ব্যক্তির তো আওয়ামী লীগে এসে মন্ত্রী হয়েছে। মহিউদ্দিন খান আলমগীর তো খুব বিশ্বস্ত ব্যুরোক্র্যাট ছিলেন বিএনপি আমলে। জিয়াউর রহমান সাহেব খুব ভালো সম্পর্ক ছিল, খালকাটা প্রজেক্টের ভিতরে সে প্রণেতা ছিল। ওইটা না, আদালতের মধ্য দিয়ে অবিচারের ক্ষেত্রে একজন মানুষ আদালতে গিয়ে যদি সুবিচার পেয়ে থাকে, এটা তার অপরাধ। তাহলে বিএনপি তো আশা করে যে আমরা যাদেরকে অবিচার করেছিলাম তোমরা কোর্টেও যেতে পারবে না। এইটা কি বিএনপি আশা করে? নাম্বার 2, উনি বলছেন তার কোনো অভিজ্ঞতা নাই। আরে ভাইরে, কম্পিটিটিভ এক্সামিনেশনের মধ্য থেকে পাবলিক সার্ভিস এসেছে। ওইটা যদি বলেন, কেউ যদি প্রশ্ন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া, কি অভিজ্ঞতা নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন? অভিজ্ঞতা কিন্তু কাজের ভূত্ব থেকে জন্ম নেয়। আর উনি তো একজন সিলেক্টেড না, অ্যাপয়েন্টেড ব্যুরোক্র্যাট, ট্রেনিং এর মধ্য দিয়ে কম্পিটিটিভ এক্সামিনেশনের ভিতর থেকে ওনার ব্যুরোক্রেসিতে ডেভেলপমেন্ট এসেছে, এক্সপেরিয়েন্স এসেছে। আমরা দেশে দেখিনি, কিচ্ছু করে নাই। সচিবালয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল। বিএনপির অবস্থানটাকে আপনার কি মনে হচ্ছে? নবনীত, আমি বলছি প্রত্যাখ্যান? সচিবালয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল, তাকে বিএনপি বাংলাদেশের মন্ত্রী বানায় নাই, এরকম অভিজ্ঞতা আমাদের কাছে আসে না। তাহলে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কিভাবে বাংলাদেশের একটা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে? অনেক কথাই বলা যাবে। আর সিইসি নিয়ে আলোচনা, বিএনপি এখন চিন্তা চেতনা করতেছে কোনো না কোনো একটা এজেন্ডা নিয়ে মাঠে নামতে হবে। কিভাবে যে একটা চাপের ভিতর রাখা যায় নাকি। বিএনপির প্রথম দায়িত্ব হলো, আজকে ওনারা যে কথাটা বলছেন ওই কথাটা রাজনীতির প্রজ্ঞা, দূরদৃষ্টি, অভিজ্ঞতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন নির্বাচনকালীন সহায়ক সরকার আপনারা আসেন। তাদের প্রথম উচিত শেখ হাসিনার কাছে একটু অবনত হয়ে কৃতজ্ঞতা জানিয়ে যে আপনি যেটা বলছিলেন আমরা একসেপ্ট করিনি, এখন আমরা বুঝতে পেরেছি আপনি যথার্থ বলছিলেন, ওইটা কি রেস্টোর করে। বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখলে কি আপনার মনে হয় যে বিএনপি ইলেকশন কমিশনকে রিফিউজ করে নাই, প্রত্যাখ্যান করে নাই ফরমালি। চাপে রাখার জন্য একজনের বিরুদ্ধে বারবার কথা বলতেছেন, ইলেকশন সহায়ক সরকারের কথা বলছেন। এ পর্যন্ত তাদের হোমওয়ার্ক করে কি একটা জায়গায় বলছেন হোয়াট কাইন্ড অফ ইলেকশন সহায়ক সরকার হবে? শেখ হাসিনা যেটা ছিল দিয়েছিলেন, সেইটাকে না হয় বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেটা বলছিলেন ওইটিয়ে আপনার আবার নতুন করে একটা আমাদের নেওয়া যায় কিনা। এভাবে একটা প্রস্তুত বিএনপি করে নাই। অতীতে যে কয়েকটা কর্মসূচি তারা দিয়েছে, যেমন আপনার মনে আছে একবার বললো যে কেয়ারটেকার গভর্নমেন্ট কিভাবে হবে, যে 2টা কেয়ারটেকার গভর্নমেন্টের যারা অ্যাডভাইজার ছিলেন তাদের দিয়ে করা হবে। হোমওয়ার্ক নাই, জোর ভিতর অনেকে মারা গেছে, অনেকের বয়স অতিক্রম হয়ে গেছে, অনেকে রাজি হননি, অনেকে রাজি হন নাই। এরকম হোমওয়ার্কহীন অবস্থায় বিএনপি এখন নিতান্তই রাজনৈতিক একটা বিপর্যস্ত অবস্থায়, আমি দেউলিয়া বলবো না, বিপর্যস্ত অবস্থায় পড়ে নানা রকম কথা নানাভাবে বলা শুরু করেছিলেন যে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীরই সিদ্ধান্ত যে তার মন্ত্রিসভা কেমন হবে। এবং আপনিও বলছিলেন যে সেখানে টেকনোক্র্যাট কয়জন থাকবে, কয়জন সংসদ সদস্য থাকবে, এগুলো প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। কিন্তু টেকনোক্র্যাট কয়জন থাকবে, মানে বিএনপি কে এখন নির্বাচনকালীন সরকার বা যে কোনো সরকারের প্রধানমন্ত্রী নিতে হলে তো একটা শতাংশ বোধহয় করে দেওয়া আছে, নির্ধারণ করে দেওয়া আছে সংসদে 10%। হ্যাঁ, তো সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যে বিএনপি কে নিতেই হবে, আর আমার বন্ধু বারবার বলছেন যে বাধ্য করব জনগণকে নিয়ে, বাধ্যটা তো করার এক্সপেরিয়েন্স আওয়ামী লীগকে ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না। এই কারণে অনির্দিষ্টকালের জন্য অবরোধ রেখে পেট্রোল বোমার গ্যাস চেম্বারে পরিণত করে সমগ্র বাংলাদেশকে বিপন্ন করার পরেও কিন্তু বিএনপি তাদের আন্দোলন শুয়ে পড়ছিল রাস্তায়। অনির্দিষ্টকালের জন্য অবরোধ আছে, ঢাকা রাস্তায় জ্যামে আমরা গাড়ি চালাইতে পারি না। তাদের আন্দোলনের যে অবস্থাটা এটা মানুষ দেখেছে। তাদের উচিত এখন জনগণের জন্য যে ইস্যুগুলো প্রয়োজনীয় মানুষের কল্যাণে, এগুলো নিয়ে যদি কোনো মুভমেন্টের জায়গা থাকে সেটা আওয়ামী লীগের মতো সংগঠনকে নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়া বোধহয় জনগণের জন্য খুব জরুরি। কারণ না হলে নির্বাচন যত এগুবে, কোন সময়টিকে যথাসময় মনে করা হচ্ছে? আপনাদের দলীয় ফোরামে কি নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকার নিয়ে আলাপ শুরু হয়েছে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন? নির্বাচন তো মাননীয় প্রধানমন্ত্রীর যে 14 সালে ওনার বক্তব্য মনে পড়ে নিশ্চয়ই জাতির কাছে, মিডিয়াতে আসছিল। উনি বলছিলেন যে এটা সংবিধান রক্ষা নির্বাচন, নির্বাচনের পরপরই আমরা আলোচনা করে আউটার নির্বাচন করব। আমি সকল মহলকে শান্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার মনে আছে একই রকম বক্তব্য বেগম খালেদা জিয়া বলছিলেন 95 সালে 96 সালে, যে নির্বাচন আমরা সংবিধান সংশোধনের জন্য নির্বাচন করব, আমরা নির্বাচনের পরপরেই সংবিধান সংশোধন করে আমরা নতুন নির্বাচনে যাব।
বেগম খালেদা তার বক্তব্য কথা রেখেছেন, কেয়ারটেকার গভর্নমেন্ট করেছেন 96 তার সালে। আগে 3 মাস আবার মানে 3 মাস না 1.5 মাসের মতো তো আন্দোলন অব্যাহত থাকলো। হ্যাঁ, হ্যাঁ, মার্চের শেষ এবং দিকে এবং ছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ কিন্তু সে কথা রাখেনি। তারা কিন্তু 154 জন মেম্বার অফ পার্লামেন্ট হলো অনির্বাচিত। তাদের লজ্জা লাগে না? মন্ত্রীদের কথা বলতেছে, দেশ চালাচ্ছে, জাতিকে চালাচ্ছে, এই সংবিধান দেশে কি গণতন্ত্র আছে? আপনার অনির্বাচিত সব মেম্বার অফ পার্লামেন্ট মন্ত্রীরা বক্তব্য রাখছেন, কিভাবে বলতেছেন? আরে বেগম খালেদা নির্বাচিত, বিএনপি তো 3 নির্বাচিত, আর ওরা তো অনির্বাচিত। এবার যা যেভাবে আসুক না কেন অনির্বাচিত, তো আপনাদের এরা সাথে যেভাবে আপনারা- তাচ্ছিল্য কথা বলছে, ওরা কি চায়? আপনাদের ওরা- কাছে ওরা কি- আপনি যেভাবে বলছেন তাতে আপনাদের কাছে দেওয়া কথা না রেখে আওয়ামী লীগ সরকার 5 বছর পার করে ফেলছে, 3 বছর এবং পার করে এবং ফেলেছে। আমাদের আইন শৃঙ্খলা শোনেন, জি। যদি পারতো না, আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাগ্রেসিভ ব্যবহার করছে। 5000 রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা করেছে তারা এই ক্ষমতা থাকার জন্য, গুম করেছে, এবং কত লোককে বিকলাঙ্গ করেছে। এটা হয়তো এখন প্রচার হচ্ছে না, সময় আসবে এগুলো প্রকাশ হবে এবং না। এখন আপনার এবং কথা শুধু মতো একটা ক্ষমতা ইচ্ছা থাকার মতো জন্য এবং তাদের ইচ্ছা মতো নির্বাচন কমিশন গঠন এবং করে না, ওরা ফেলছে। চাচ্ছে কি? ওরা চাচ্ছে কি? আমরা এটাই বুঝি না। একই রকম ভোট ছাড়া নির্বাচন আপনারা কি রকম কেন চাচ্ছেন? পরিকল্পনা কি? আপনারা নির্বাচনকালীন সরকারটা কেমন আমরা চাচ্ছেন? এবার চাচ্ছি- অন্যরকম আম- আম- তত্ত্বাবধায়কের চেয়ে অন্যরকম কিছু চাচ্ছেন? আমরা চাচ্ছি একটাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 95-96 সালে যে স্লোগানটা দিত, আওয়ামী লীগের সকল নেতারা যে স্লোগানটা দিত, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই জন্য নির্বাচন কমিশন বলেন আর নির্বাচনকালীন সরকার বলেন ব্যবস্থা করতে হবে। এখন আওয়ামী লীগ কিন্তু স্লোগান কি চেঞ্জ করে ধরনের ফেলছে। নির্বাচনকালীন সরকার? হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু স্লোগান চেঞ্জ করে ফেলছে। এখন তাদের স্লোগান হলো 2014 সালের পরে। আগে ওই স্লোগান ছিল আমার ভোট আমি দেবো, যাকে খুশি, এই জন্য নির্বাচন সরকার দরকার। এখন হলো সবার ভোট আমি দেবো, একজন দেবে, শুধুমাত্র নৌকা দেবো। এইটা তারা বিশ্বাস করে। তারা প্রথম যেটা হলো যে সমস্যা অনেক সমাধান হয়ে যাবে, আওয়ামী লীগ তার অবস্থান সরে আসতে হবে। কেন মানে আওয়ামী লীগ সরবে কেন? না, ওই যে সবার ভোট আমি দেবো, শুধুমাত্র নৌকা দেবো। গত 3-4 বছরে যত নির্বাচন দেখেন আপনি, প্রত্যেকটা নির্বাচন, আরে ভাই আপনি বাংলাদেশের মানুষ তো, প্র্যাকটিক্যাল তো বুঝবেন। ভোট কেন্দ্র দখল করে কে? জাল ভোট কে দেয়? আইন শৃঙ্খলা বাহিনীকে টাকা দিয়ে ক্ষমতা দিয়ে ব্যবহার করে কে? যে হেরে যাবে, তার জনসমর্থন নেই, এবং আওয়ামী লীগের জনসমর্থন নাই। এই কারণে তারা কিন্তু এটা করছে পার্লামেন্ট থেকে শুরু পর্যন্ত। এবং তারা ওই এক নীতি বিশ্বাস করে, এখন আমার ভোট আমি দেবো, যাকে খুশি, আমার ভোট আমি দেবো, শুধুমাত্র নৌকা, সবার ভোট আমি দেবো, শুধুমাত্র নৌকা দেবো। তাদের এই চিন্তা থেকে সরে আসতে হবে। চিন্তা থেকে সরে আসলেই তখন নির্বাচন কমিশনের কোনো সমস্যা হবে না। আপনাদের চিন্তাটা আমি পরিষ্কার করতে পারছি না। নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকার নিয়ে কি আপনারা চিন্তা শুরু করেছেন? আওয়ামী লীগ এমন কোন চিন্তা যেই চিন্তায় আপনারা আওয়ামী লীগকেও কনভিন্স করতে পারবেন? আপনারা কি নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের গঠন বিষয়ে কোনো চিন্তা শুরু করেছেন দলীয় ফোরামে? আমরা চিন্তা করে কি হবে? আমরা চিন্তা করবো ঠিকই, আমরা তো, তারা তো মানবে না। তাদের ওই যে বললাম স্লোগানটা, তারা যে এখন যেটা বিশ্বাস করে ওখান থেকে সরে আসতে হবে। তারা শুনেন, এখানে যেটা হলো, তারা যদি মনে করে তারা জনপ্রিয়, লেটস কাম অন দ্য ফিল্ড, নিউট্রাল। পুলিশকে ব্যবহার করবেন না, র্যাবকে ব্যবহার করবেন না, বিজিকে ব্যবহার করবেন না, সিএসিকে ব্যবহার করবেন না, আমলাদেরকে ব্যবহার করবেন না। আসুন নির্বাচনে, সাধারণ নির্বাচনে মানুষ যাকে ভোট দেবে সে জিতবে, সে সরকার গঠন করবে। আসুন, এই পয়েন্টে তারা একমত কিনা? তারা তো একমত না। কারণ জানেন, আওয়ামী লীগের গত 4 বছর, হ্যাঁ বিএনপির ক্ষমতা আসতে পারে নাই, বিভিন্ন অনেক নেতা মিথ্যা আমরা জড়িত হয়েছে। বেগম খালেদার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করে ফেলছে, তারেক রহমানের বিরুদ্ধে সাদা দেশে মিথ্যা মামলা দিয়ে সবকিছু করছে। আওয়ামী লীগ কি লাভ হয়েছে? যে আওয়ামী লীগ পাকিস্তান আমলে সকল আন্দোলন নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, সমগ্র পাকিস্তানে এই আওয়ামী লীগ মেজরিটি পেয়েছিল। ক্ষতি কি হয়েছে? আর সে আওয়ামী লীগ আজকে জনসমর্থন, জনসমর্থন আতঙ্ক ভোগে। কোনো নির্বাচন তারা যেতে চায় না। আপনি জানেন, শুধুই আপনি ইউনিয়ন কাউন্সিল বলেন, দেখেন আপনি প্রত্যেক ভোট কেন তারা পৌরসভা বলেন, সিটি কর্পোরেশন বলেন, এমনকি স্কুল ম্যানেজমেন্ট ইলেকশনেও তারা ইলেকশন না হলে ভালো হয়, অ্যাডক কমিটি করে দিলে সরকার থেকে ভালো হয়। দিস ইজ দ্য পজিশন আওয়ামী লীগের।
আমি একটা জনসমর্থন বিরতির আদৌ পর তারা অ্যাডভোকেট ভোগে? সম রেজাল্ট করিম আপনার কাছে জানতে চাইবো যে আমি যদি মাহবুবউদ্দিন খোকনের মূল বক্তব্যের মূল এসেন্সটা বুঝে থাকি, যে মানে রূপরেখা দিয়েই কি হবে, মানে তারা তো নির্বাচন কমিশন গঠনেরও একটা রূপরেখা দিলেন, তারই বা কতটুকু শোনা হলো, মানে আওয়ামী লীগের মনেই একটা পরিবর্তন আসতে হবে, অ্যাকোমোডেট করতে হবে, নিরপেক্ষ নির্বাচন। নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্য স্থির করতে হবে, না হলে আসলে বিএনপি কি ভাবলো তাতে কি আসে যায়। একটা বিরতির পর দর্শক রাজকাহনে থাকুন। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট সম রেজাল্ট করিম, মানে বিএনপি নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকার বা যে কোনো কিছু নিয়ে কি ভাবলো, কি চিন্তা করলো, কি প্রস্তাব দিল, তাতে কি আসে যায় যদি আওয়ামী লীগের মনে পরিবর্তন না আসে, তারা যদি নিরপেক্ষ নির্বাচন না চায়। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের যুক্তি। দেখুন, আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের মনের পরিবর্তন নতুন করে আসার কিছু নাই। আওয়ামী লীগ চায় বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান, এই সংবিধানের যে বিধিবিধান এটা সমুন্নত থাকুক। বিএনপি তো সেইটা খুব বেশি অভ্যস্ত না। বিএনপি সৃষ্টি হয়েছিল ক্যান্টনমেন্টের ভিতর থেকে। বিএনপি সৃষ্টি হয়েছিল একজন চাকুরিজীবী যার ক্ষমতা গ্রহণের কোনো অধিকার ছিল না, যাকে পঞ্চম সংশোধনী মামলায় সর্বোচ্চ আদালত বলছে রাষ্ট্রদ্রোহী, দেশ দখলকারী। এভাবে যে রাজনীতিটা গড়ে উঠছে, তারা সাংবিধানিক ধারাবাহিকতা দিয়ে অব্যাহত রাখার রাজনীতিতে অভ্যস্ত যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের সম্পর্কে মানসিক পরিবর্তনের কথা বলতে পারবে না। আওয়ামী লীগ একটা পরিবর্তন করতে পারে যে আমরা কনস্টিটিউশনাল প্রসেসকে অব্যাহত রাখতে চাই, এটা চেঞ্জ করে বলবে না কনস্টিটিউশনটা লাগবে না। আওয়ামী লীগের খুব সম্মান বৃদ্ধি পাবে 2019 সালেও একটা বিএনপি কে রেখে নির্বাচন করলে। বিএনপি কে রেখে নির্বাচনের করা না, বিএনপি কে তো বাড়ির থেকে পালকিত করে আনার বিষয় না, নির্বাচনের আসার দায়িত্ব তাদের আছে। বিএনপি সেদিন শেখ হাসিনা বলছিল যে ক্যাবিনেটে পার্টিসিপেট করেন, সেদিন করেন নাই। আর একটা কথা বলি, আমার বন্ধু অনেকগুলো কথা বলে ফেলছেন, ওই কথার ভিতর থেকে পরিষ্কারভাবে প্রস্ফুটিত হয় বিএনপির বিপন্ন রাজনীতির বিবর্ণ চিত্র। উনি বলছেন যে শেখ হাসিনা বলছিলেন সংবিধান রক্ষা নির্বাচন আর একটা নির্বাচন দেব। এটা কোথায় পাইছেন? শেখ হাসিনা কবে বলছে এটা সংবিধান রক্ষা নির্বাচন? আমি আরেকটা নির্বাচন দেব, এটা কোথায় বলছে? আমি তো বললাম আরেকটা নির্বাচন দেব, এটা শেখ হাসিনা কখনো বলেন না। তিনি বলছেন সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই নির্বাচনের বিকল্প নাই। বিএনপি কিন্তু একবারও ছাড় দিয়ে বলে নাই যে ঠিক আছে কদিন পরে আর একটা নির্বাচন দিয়েন। বিএনপি বলছে আমরা প্রতিহত করব। আমি নবনীতা মনে করিয়ে দিতে চাই, বিএনপি বলছে প্রতিহত করব। প্রতিহত করার প্রতিযোগিতায় বিএনপি ফেল করেছে। কিন্তু সমঝোতা হলে আবার নির্বাচন হতে পারে এমন কোনো কথা বলেন নাই প্রধানমন্ত্রী। সমঝোতার প্রশ্ন তো তারা রাখেন নাই। তারা তো বলছিলেন যে নির্বাচনই হতে দেব না। তারা মোবাইল ফোনের মেসেজ দিয়ে প্রিজাইডিং অফিসারদের খুন করে 500 শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়ে কি ভয়াবহ চিত্র বাংলাদেশে করছিল। তারা তো প্রতিহত করতে চেয়েছে। আর শেখ হাসিনা চেয়েছেন নির্বাচনের সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত থাকবে। শেখ হাসিনা সেই সংগ্রামে বিজয়ী হয়েছেন। বিএনপি তাদের সেই জাতীয় সহিংস আন্দোলনের নামে যে ভয়াবহ অবস্থা করে তারা ফেল করেছে। তারা তো সমঝোতার জায়গা রাখলে তারা বলতো ঠিক আছে আপনি ইলেকশনটা করেন, 1 মাস পরে আবার না হয় একটা নির্বাচন দিন। ওনার কথা বলেননি। এবার শেখ হাসিনা বা আওয়ামী লীগ কেমন নির্বাচনকালীন সরকারের কথা ভাবছে সেটা একটু এই বছর দুয়েক আগে বলে দিলে বিএনপি আওয়ামী লীগের সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা বাড়তো না? মানে এগুলো দিয়ে কি বোঝা যেত যে বিএনপি কে নির্বাচনে আনার বিষয়ে আসলে, মানে আপনি বলছেন যে পালকি দিয়ে আনার ব্যাপার নাই, তা হয়তো নাই, কিন্তু বিএনপি কে নির্বাচনে আনার ব্যাপার তো আছে। মানে গত 5 বছরে বিএনপি রাজপথে নামতে পারে নাই, বিএনপি অন্য কোনোভাবেও খুব অ্যাক্টিভ থাকতে পারে নাই মামলা গ্রেফতারে, কিন্তু বিএনপি সবসময় আলোচনায় আছে কারণ 2014 সালের 5ই জানুয়ারি বিএনপি নির্বাচনে আসে নাই। দেখুন, বিএনপি কে আনার জন্য কি না করা হয়েছে। টেলিফোনে ইনভাইট করা হয়েছে, পার্লামেন্টে বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে গিয়ে শিষ্টাচারহীন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীকে ফিরে আসতে হয়েছে। কোনো সুযোগ না থাকার পর মাননীয় প্রধানমন্ত্রী বলছে ক্যাবিনেটে এসে পার্টিসিপেট করেন। এখন শেখ হাসিনা কি করবেন? বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে তার বাড়ির সামনে একটা অনশন করে বা বসে থাকবেন যে আপনি দয়া করে ইলেকশনে না আসলে আমি তো এগোতে পারতেছি না। বাংলাদেশের মানুষ বিএনপির আহ্বানকে সাড়া দিলে শেখ হাসিনার তো নির্বাচন হতো না। শেখ হাসিনা এখনো চান নির্বাচন হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। তার দলের যিনি জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের বারবার বলছেন যে বিএনপি যদি নির্বাচনে না আসে তো বিএনপি তাদের প্রয়োজনীয়তার জায়গাটা হারাবে। আমি মনে করি বিএনপি নির্বাচনে আসবে। বিএনপিকে নির্বাচনে আসার জন্য যে সুযোগ দেওয়া দরকার, নিশ্চয়ই তাদের পার্টিসিপেট করতে শেখ হাসিনা বলবেন না আপনাদের প্রতীক দেওয়া হবে না, আপনাদের ক্যান্ডিডেট দিতে দেওয়া হবে না, কোনো কিছুই তো বাধা নাই। বিএনপিকে নির্বাচনকালীন সরকারে কি করে অ্যাকোমোডেট করতে পারে আওয়ামী লীগ এবার? মানে যদি আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতবারের প্রস্তাবটিকে প্রেসিডেন্স হিসেবে নেই, মাননীয় প্রধানমন্ত্রী পারেন নির্বাচনকালীন সরকার যেটা গঠিত হবে
সেক্ষেত্রে যারা সংসদ সদস্য নন তাদের ভিতর থেকে যদি নিতে হয়, কনস্টিটিউশনে যে রেশিওটা আছে, পার্সেন্টেজটা আছে, এর বাইরে কনস্টিটিউশন ভায়োলেট করে বিএনপি হন আর যেই হন, কাউকে ক্যাবিনেটে নেওয়ার সুযোগ কোনো রকম নাই। আরেকটা কথা আমার বন্ধু বলছে 500 লোককে, তার মানে তো 10 জনের মন্ত্রিসভা হলে পরে একজন, ওনাদের 20 জনের মন্ত্রিসভা হলে 2 জন বিএনপির মন্ত্রী। এখন ওনাদের কতটা আইনের বাইরে গিয়ে তো শেখ হাসিনা কিছু করতে পারবেন না। আর একটা কথা বলছেন যে 5000 লোককে হত্যা করা হয়েছে। দেখুন, ওই যে গোয়েবলসি একটা থিওরি আছে, লোক যা হত্যা হয়েছে হলো পেট্রোল মেরে পুড়িয়ে মানুষদেরকে হত্যা করেছে বিএনপির আন্দোলনের অবয়বে, সেটার দোষটা চাপিয়ে দিল। আপনার মনে আছে সিঙ্গাপুর থেকে ফিরে বেগম খালেদা জিয়া এয়ারপোর্টে নেমেই বলছিলেন গণহত্যা চালু হয়েছে, ডেইলি স্টার শিরোনাম করছিলেন সরি ম্যাডাম। ওনাদের তো হোমওয়ার্কস নাই, এই লোকগুলো মারা গেলে মারা গেছে ওনাদের আন্দোলনে, ওনাদের লোকের হাতে চাপিয়ে দিতে চাচ্ছে আওয়ামী লীগের ঘাড়ের উপরে। আওয়ামী লীগ কি লোক মেরে বাংলাদেশের আন্দোলনকে চাঙ্গা করে ওনাদের পথ প্রশস্ত করে দেবে? এই রকম বোকামি করা রাজনীতি আওয়ামী লীগের 68 বছরের রাজনৈতিক ইতিহাসে নাই। কিছু কিছু কথা এক নাগাড়ে বলা যাবে, টেলিভিশনে বলা যাবে, টক নাই শোতে বা বলা বলি, যাবে। আমরা এই অতীতে না যাই, আমরা ভবিষ্যতের দিকে তাকাই। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, নির্বাচনকালীন সরকার যদি গতবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই ফর্মুলা দিয়েছিলেন যাতে বিএনপি যেটা প্রত্যাখ্যান করলো, কারণ নির্বাচনেই গেল না, অন্য অনেকগুলো দল, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি সহ তাদের শরিক দলগুলো অংশ নিয়েছিল, সেইতেও তো এবার বিএনপি বিপদে, কারণ বিএনপি সংসদে নাই। কাজে প্রতিনিধিত্ব সেরকম একটি সর্বদলীয় সরকারেও বিএনপির নিশ্চিত করা কঠিন হবে। আর বিএনপির যে যখন বেগম খালেদা জিয়া 2015 জুলাইয়ে প্রথম তত্ত্বাবধায়কের দাবি থেকে সরে এসে নিরপেক্ষ সরকারের কথা বললেন, নির্বাচনকারী নিরপেক্ষ, আপনাদের অনেক শুভাকাঙ্ক্ষী বুদ্ধিজীবী প্রফেসর এমাজউদ্দিন বলেছিলেন যে ম্যাডাম এক কদম অগ্রসর হয়েছেন। ম্যাডামও কি তার জায়গা থেকে সরে আসতে কিছুটা সরে আসছেন, বা আপনারাও দল থেকে ভাবছেন অ্যাকোমোডেট করবার কথা, এরকম কিছু বলবেন? ধন্যবাদ। আপনি আসলে আমার বন্ধু সমর রেজাউল সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন যে সরকারকে কি চিন্তা করছে বাইরে। উনি কিন্তু স্পষ্ট, উনি বিএনপির সম্বন্ধে, বিএনপির মানে পুরা ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কথা বলেন। না, আমি বলছি যে সরকার কিছু চিন্তা না করলে উনি তো কিন্তু আসলে ওদিকে জানেন, উনি BNP বললে বিএনপি লাভ নাই। সম্বন্ধে বললেন যে বিএনপি কান্ট্রিমূল্য তৈরি হয়েছে। আমি দুই তিনটা ওনার, আমি তারপরে এই প্রশ্নে আসছি, দু তিনটা কথা বলতে চাই। বিএনপি তো পার্লামেন্টে নাই, বিরোধী দল। আপনার প্রধান বিরোধী দল তো জাতীয় পার্টি। 5 বছরে 4 বছরে এসএসএর বিরুদ্ধে একটা কথা বলেছেন আপনি? পার্লামেন্টে কথা বলেছেন? মাননীয় প্রধানমন্ত্রী বলে বলছেন, ওটা বলেননি। আপনি কিন্তু দেখেন প্রতিদিনই সকালে এবং রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী কোনো প্রোগ্রাম থাকলে, পলিটিক্যাল প্রোগ্রাম, বেগম খালেদার নাম, বিএনপির নাম উনি নিয়েছেন, গুরুত্ব দিচ্ছে। এবং আওয়ামী লীগের সকল মন্ত্রী, নাসিম সাহেব চৌধুরী দল থেকে না, না, বেগম সংসদে খালেদা, কতবার উচ্চারিত হয়েছে এবং এই নিয়ে সংসদে TIB রিপোর্টও করেছে। পার্লামেন্ট এই অনির্বাচিত পার্লামেন্ট, মানে যে মেজরিটি পার্লামেন্ট অনির্বাচিত, এখানে শুনতে একটাই, সেখানে আলোচনা হয়, বিএনপির পোস্টমর্টম হয়, গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, বিএনপি নিয়ে পার্লামেন্ট মেম্বার আলোচনা হয়। তো বিএনপি কিছু নাই, কিছুই নাই না, তাচ্ছিল্য। বিএনপির যে ব্যাপক সমর্থন আছে এটা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকও সম্প্রতি বলেছেন, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি তো সারাক্ষণই বিএনপি 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 করেন। বেগম খালেদা বিএনপি, এর বাইরে কিছু আছেন? কারণ কি? কারণ কি? গুরুত্ব নেই। শোনেন, আমাদের একটা অভ্যাস আছে। আপনি বলছেন যে প্রধানমন্ত্রী কি বলছেন, এটা প্রধানমন্ত্রী কি বলছেন সমগ্র জাতি জানে। সেই সময় যদি পেপার ক্লিপিং বা যদি টেলিভিশনে ইউগুলো পানি করেন, যদি প্রধানমন্ত্রীর কথা বলেছেন, আপনি অস্বীকার দেন কেন? আপনারা তো পার্লামেন্টের 2008 সালে আপনারা বলেন নাই টেলিভিশনে কেনা শুনেছে 10 টাকা চাউল খাওয়াবো প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ক্ষমতায় গেলে, ঘরে ঘরে চাকরি দেবো। কি দিয়েছেন? ঘরে ঘরে বাংলায় ঘরে ঘরে সন্ত্রাসী ঢুকেছেন আপনারা। বিনামূল্যে কৃষি সাথ দেবো। ইলেকশনে সরকার গঠন করার পরে নাম রেগুলা বলিনি, অস্বীকার করে অভ্যাস আপনাদের অনেক দিন থেকে আছে। আর যেটা শুনে আওয়ামী লীগ তারপর আবার 10 টাকা চাল দিয়েছে, হ্যাঁ 10 টাকা চাল দিয়েছে, এবং সব দুর্নীতি। এই 10 টাকার চাউল নিয়ে দিছে, কিছু টাকা দিছে, বেশিরভাগ টাকা আওয়ামী লীগের নেতারা আবার জেলেও গেছে, এই চুরি করতে যায় এসব, সামান্য কিছু লোককে দিচ্ছে। তার এই হলো অবস্থা। আপনি যেটা হলে শুনে আজকে হলো, আপনি স্বীকার করেন অস্বীকার করেন, ইট ডাজন্ট ম্যাটার। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, বিকল্প নেই। আপনি দেখেন, আপনি তো প্রমাণ করতেছেন, স্বরাজ্য উদ্যানে আপনারা 10টা মিটিং করছেন, আপনারা বিএনপির 5টা মিটিং দেন, পারমানেন্ট আছে।
তাহলে মানুষ তুলনা করতে পারতো। পেট্রোল নামার আপনি নিশ্চয়তা শোনেন দিলে না, তো। শোনেন, আপনি বলেন না তো ভাই, পেট্রোল কে মারছে না মারছে তার বিচার করেন কি আপনি? আমরা তো দেশ চিন্তা করতে হবে। কিছু লোক পেট্রোল মারবে, কিছু লোক পেট্রোল ঠেকাবো, সেটা অন্য কথা। সাধারণ মানুষ চায়, দেশ শান্তি চায়, সুষ্ঠু নির্বাচন চায়। আপনি তাদের যে ডিমান্ডটাকে ফুলফিল করতে হবে। আপনি বিএনপি জনপ্রিয়তা কিভাবে দেখবেন? আপনি দেন শরৎ উদ্যানে মিটিং করো, বিএনপি দিচ্ছেন আপনারা, মানুষ তুলনা করতে পারবে বিএনপি লোক বেশি, অবশ্য এখন বলছে তারা এবং করবে শুনেন, না আর। আমি প্রায় বলি, চ্যালেঞ্জ দিয়ে বলি, বিএনপি কোথাও ভাঙচুর করবে না, শান্তিপূর্ণ মিছিল করবে। এটা পেট্রোলের কথা ধরেন, করে করবে। আপনারা ছাত্রলীগ যুবলে অস্ত্র দিয়ে হামলা করবেন না, পুলিশ র্যাবে লেলাই দিবেন না, ঠিক আছে? শান্তিপূর্ণ মিছিল করবে সারা বাংলাদেশে। একদিন দেন শুধু দেখে দিই আমরা, সারা বাংলাদেশে, ঢাকা, চট্টগ্রাম সহ সারা খুলনা, রাজশাহী সব জায়গাতে মিছিলে সয়লাজ হয়ে যাবে এবং কোথাও কোনো গাড়ি চলবে না। থানা হেডকোয়ার্টার সব জায়গাতে আমাকে একটা বিরতি নিতে হবে, আমি আসবো। টেস্ট করতে না, ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, আপনি বলেন কি হাত বাঁধবেন, পা বাঁধবেন, জি। বলেন না সাঁতার কাটেন তো আপনি। আমাদেরকে শেষ করতে হবে লজ্জা লাগে না আলোচনা। মন্ত্রীদের? আলোচনা শেষ আসুন, করতে হবে। ব্যারিস্টার শেষ করা মাহমুদুদ্দিন খোকন, নির্বাচন। শেষ প্রশ্ন আপনার কাছে। ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, শেষ প্রশ্ন আপনার কাছে, যে আসলে নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের কোনো ফর্মুলা বিএনপি আওয়ামী লীগ কারো কাছ থেকেই না আসার পরে এই নির্বাচন নিয়ে একটা মানে অনিশ্চয়তার পথ লম্বা হচ্ছে কিনা? মানে এই ফর্মুলাটা যথাসময়ে দেবেন আমি বলেছেন মনে খালেদা করি জিয়া, যত তাড়াতাড়ি দিয়ে দেন আমি তত মনে মঙ্গল করি কিনা? সরকার যেহেতু সরকারে আসিভাবে সরকার আছে, তোরা সরকার নির্বাচন কমিশন আবার পুনর্গঠন করা উচিত। এই লোকরা যে লোক বিতর্কিত, এই লোকরা বাদ দিয়ে দেওয়া উচিত। তাদের মাইন্ডে সেট আপ করতে হবে, মানে দেশের সাথে ডেমোক্রেসি আনতে হবে ভাই। কতদিন আপনি এভাবে চলে লাগাবেন? আর সরকার থেকেই আলোচনা হোক, সরকার থেকে বলুক আমরা এইভাবে করতে চাই, সবাই অংশগ্রহণ করুক। এবং নিরপেক্ষ কি, এটা তো আমার কাছে নিরপেক্ষ, আপনার নিরপেক্ষ হবে না, সবার কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ হতে হবে। নট আওয়ামী লীগ। ধন্যবাদ ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন। এই প্রশ্নটি আমি আমার মনে হয় শান্তিতে আসতে সরাসরি হবে। আপনি সেই উত্তরটি দেননি যে সরকার কেন টেবিলে আনছে না, যে আমরা নির্বাচনকালীন সরকার এমন ভাবছি। নির্বাচনকালীন সরকার কেমন ভাবছে এটা কনস্টিটিউশনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন সেভাবে। প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি, অভিজ্ঞতা, রাজনৈতিক বিচক্ষণতা দিয়ে অতীতেও তিনি এই ব্যাপারটা ভেবেছিলেন। এখন নির্বাচনের বাকি আছে অনেক পূর্বে, এখন থেকেই বিএনপিকে কিভাবে বলতে হবে, আসেন আপনাদের জাতিকে বললেন আপনি, অথবা অমুক নেব। বিএনপি ছাড়া সকল, আওয়ামী লীগ তো উদারতা দেখিয়েছে, বিএনপি ছাড়া বাংলাদেশের নির্বাচিত এবং নির্বাচনে আসা সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে ক্যাবিনেটে নিয়েছে। শেখ হাসিনার যে মেজরিটি আছে, উনি চাইলে তো ওনাদের না নিয়েও পারতেন, সেইখানে তিনি উদারতা দেখিয়ে সকলকে অ্যাকোমোডেট করেছেন। এখন বিএনপি ভুল রাজনীতির আন্দোলনের নামে সহিংসতা করে যে ইমেজ সংকটে পড়েছে, তাদের আহ্বানে কোনো লোক না আসলে সেই দায় দায়িত্ব তো আওয়ামী লীগ নিতে পারবে বিএনপি না। আহ্বানে সাড়া না দিলে আসলে উদারতা, মহানুভবতার যথেষ্ট মর্যাদা হবে কিনা সেই প্রশ্ন তারা ইমেজ সংকট আছে, তারা ইমেজ সংকটে আছে। ধন্যবাদ অ্যাডভোকেট সমর রেজাউল করিম, ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন প্রথম পর্বে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব পদ্মা সেতু মিথ্যা দুর্নীতির অভিযোগ, এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক সচিব মোফাজ্জল করিম এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। সঙ্গে থাকবেন আপনিও।